তারপর শেফা কলাঘরে প্রবেশ করে আর সাথে সাথেই সেখানে একটা ডাইনি চলে আসে। কে রে, আমার কলাঘরে প্রবেশ করেছে? ওগো, তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে? কেন চলে গেলে গো? এখন আমি একা একা করে কিভাবে থাকবো? আর দুই মেয়েকে বা কি করে সামলাবো বলো তো? আমি যে ভীষণ অসহায় হয়ে গেলাম গো, ভীষণ অসহায় হয়ে গেলাম। শেফা, তুই এইভাবে ভেঙে পড়িস না। তুই যদি এইভাবে ভেঙে পড়িস তবে তোর মেয়ে দুটোকে কে সামলাবে বল? দেখ তোর মেয়ে দুটো কিভাবে কান্না করছে, তাদের দেখে আমার ভীষণ মায়া হচ্ছে। তুই আর দেরি করিস না, এইবার মিসকের মৃতদেহ দাফন করার ব্যবস্থা কর। না, না, আমি আমার স্বামীকে কোথাও যেতে দিব না, কোথাও যেতে দিব না। শেফা, তুই আর পাগলামি করিস না, আয় তোকে ঘরে নিয়ে যাই। তারপর মিচকে দাফন করা হয় আর তা দেখে শেফা অনেক কান্না করতে থাকে। আর এইভাবেই কয়েকদিন কেটে যায়, কিন্তু শেফার কান্না তো কিছুতেই থামে না। তা দেখে শেফার দুই মেয়ে জিলি আর মিলি বলতে থাকে, হয়েছে মা হয়েছে, তুমি আর কেঁদো না, আর কেঁদো না মা, কেঁদো না। তুমি এই কয়দিন ধরে শুধু কেঁদেই যাচ্ছ। এইবার তো তুমি অসুস্থ হয়ে পড়বে, আর তুমি অসুস্থ হলে আমাদেরকে কে দেখবে বলো তো শুনি? তুমি ছাড়া তো এই পৃথিবীতে আমাদের আর কেউ নেই। তুমি কাঁদলে যে আমাদের অনেক কষ্ট হয় মা। মারে, আমি কি আর সাধে কাঁদছি? মনে দুঃখে তো কান্না করছি। ঠিক আছে, তোরা যখন চাস না আমি কান্না করি, তাহলে আমি আর কান্না করব না। বাঘিনী, মিসকে তো মরে ভূত হয়ে গেছে, আর ওইদিকে শেফার অবস্থাও ভালো না। এই সুযোগে আমাদের কাজটা হাসিল করে নিতে হবে। হ্যাঁ গো, তুমি ঠিক কথাই বলেছ। আমি শেফার জন্য রান্না করে নিয়ে যাচ্ছি, তুমি এইদিকে সব কাগজপত্র রেডি করে রাখো। এই কথা বলে বাঘিনী শেফার বাড়িতে খাবার নিয়ে চলে আসে। কি রে শেফা, তুই এখনো এইভাবে মন খারাপ করে আছিস? চোখ মুখে রেখে অবস্থা করেছিস তুই। আয়, তোদের জন্য খাবার নিয়ে এসেছি, চুপ করে খাবারটুকু খেয়ে নে তো দেখি। বাঘিনী ভাবি, তুমি খাবার নিয়ে এসেছো? হ্যাঁ রে, কয়দিন থেকে তো তোদের মুখে কিছুই দিস না, আর তোর মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। তাই তো তোর আর তোর মেয়েদের জন্য খাবার রান্না করে নিয়ে এলাম। বাঘিনী মামি, তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো, ভালোই করেছো। আমাদের যে ভীষণ খিদে পেয়েছে, দাও তো, আমরা তাড়াতাড়ি খেয়ে নেই। তারপর শেফা তার দুই মেয়েকে নিয়ে খাবার খেয়ে নেয়, আর এইভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকালবেলা বাঘ আর বাঘিনী শেফার বাড়িতে আসে। শেফা, এই কাগজটাতে তাড়াতাড়ি সাইন করে নে তো দেখি। বাঘিনী ভাবি, এটা কিসের কাগজ, আর আমাকে সাইন করতে বলছো কেন? আরে শেফা, তুই জানিস না মিসকে মারা যাওয়ার আগে তো ব্যাংকে তোর নামে অনেকগুলো টাকা রেখে গেছে, আর সেই টাকাগুলো তো আজকে আসার কথা, তাই তো ব্যাংক থেকে এই কাগজটা পাঠিয়েছে। ও আচ্ছা, কাগজটা দাও, আমি সাইন করে দিচ্ছি। তারপর শেফা শিয়ালিনী বাঘ আর ভাগিনীর কথায় কাগজে সাইন করে দেয়। কি ব্যাপার, বাঘিনী ভাবি আমার থেকে কাগজে সাইন করে নিল, কিন্তু ব্যাংক থেকে তো কোনো টাকাই এলো না। বেশ কিছুদিন তো কেটে গেল, এতদিনে তো টাকা আসার কথা। বাঘিনী ভাবি আমাকে আবার মিথ্যা কথা বললো না তো? এইসব কথা ভেবে শেফা অনেক চিন্তা করতে থাকে। আর সেই সময় বাঘ আর বাঘিনী শেফার বাড়িতে আসে। আরে শেফা, কি এমন চিন্তা করছিস রে? আরে বাঘিনী ভাবি, আমি তো তোমাদের কথাই ভাবছিলাম। তুমি না বলেছিলে ব্যাংক থেকে টাকা আসবে, কিন্তু কই, কোনো টাকাই তো এলো না। বোকা শেফা কোথাকার, তুই জানিস না ওটা ব্যাংকের কাগজ ছিল না, ওটা তো ছিল জমির দলিল, আর সেই দলিলে তুই নিজ হাতে সাইন করেছিস। এখন থেকে তোর সব সম্পত্তির মালিক আমি। এইসব তোমরা কি বলছো? আমি তো কিছুই বিশ্বাস করতে পারছি না। শোন শেফা, তুই নিজ হাতে তোর সব সম্পত্তি আমার নামে করে দিয়েছিস, এখন তুই আর কিছুই করতে পারবি না। এখন আমি আমার বাড়িতে তোকে এক মুহূর্ত থাকতে দেব না। তুই এক্ষুনি এখান থেকে তোর মেয়েদেরকে নিয়ে চলে যা বলছি।
তারপর শেফা আর কোনো উপায় না পেয়ে ঝিলিমিলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর ঝিলি ও মিলি তাদের বাড়ির জন্য অনেক কাঁদতে থাকে। মা, ভাগ মামা ভাগিনী মামি অনেক পচা, তাই তো আমাদেরকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। এখন আমরা কোথায় যাব মা? আমাদের যে যাওয়ার মতো আর কোনো জায়গায় রইলো না। এখন আমাদের কি হবে মা, কি হবে? কাঁদিস না রে মা, কাঁদিস না। সৃষ্টিকর্তা ঠিক আমাদেরকে একটা পথ দেখাবে, তোরা কোনো চিন্তা করিস না রে মা। মা দেখো, রাত হয়ে যাচ্ছে, চারপাশেও ঠান্ডা পড়েছে। এখন আমাদের কি হবে মা, কি হবে? আমাদের যে অনেক শীত লাগছে মা, শীত লাগছে। হ্যাঁ মা, আমারও অনেক শীত করছে। আমি যে এত শীত সহ্য করতে পারছি না। তোরা আমার কাছে আয় রে মা, আমি তোদেরকে আমার আঁচলের নিচে নেই, তাহলে তোদের আর শীত লাগবে না। কিন্তু মা, আমাদের শীত না করলেও তো তোমার শীত লাগবে। দূর পাগলি মেয়ে, আমার কথা তোদের চিন্তা করতে হবে না, আমার কিছুই হবে না। তোরা আমার কাছে আয়। তারপর ঝিলিমিলি মায়ের আঁচলের নিচে আসে। সত্যি রে মা, ভাগ্যের কি পরিহাস। আজ যদি তোদের বাবা বেঁচে থাকতো, তাহলে আর এই দিন দেখতে হতো না রে মা। আগে সামান্য বৃষ্টিতেও তোদের ভিজতে দিতাম না, ঠান্ডা লাগবে এই বলে। আজ এই শীতের মধ্যে তোদেরকে বাড়ির বাহিরে রাত কাটাতে হচ্ছে। মাথা গোঁজার মতো একটা ঘরও নেই রে মা, ঘরও নেই। শেফা তার দুই মেয়েকে নিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। আহারে, আমার এই মেয়ে দুটো শীতের মধ্যে গাছের নিচে রাত কাটালো। কষ্টে যে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি যদি কষ্ট করে মেয়ে দুটোর জন্য একটা ঘর বানাতে পারতাম, তাহলে মেয়ে দুটোর আর কষ্টই হতো না। কিন্তু ঘর বানাতে যে অনেক টাকার প্রয়োজন, আমার কাছে যে কোনো টাকাও নেই। এখন আমি কি করব? মা, তুমি এত কি ভাবছো, বলো তো শুনি। মা, ঝিলিমিলি, তোরা উঠে পড়েছিস? আমি তোদের কথাই ভাবছিলাম রে মা। তোদের এত কষ্ট দেখে আমি যে আর সহ্য করতে পারছি না। তোরা এখানেই থাক, আমি দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে শেফা জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে। আর হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে একটা কলা বাড়ি দেখতে পায়। আরে আরে, এখানে তো দেখছি একটা ঘর। এই কলার ঘরটা আবার কোথায় থেকে আসলো? এখানে তো কাউকে থাকতে দেখলাম না। তবে কি সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ ফিরে তাকালো? যাই হোক, ভালোই হয়েছে। যাই, ঘরের ভিতরে গিয়ে দেখি কেউ আছে কিনা। তারপর শেফা কলা ঘরে প্রবেশ করে, আর সাথে সাথেই সেখানে একটা ডাইনি চলে আসে। কে রে, আমার কলা ঘরে প্রবেশ করেছে? কে, কে কে তুমি? আমি পেতনি। কিন্তু তুই আমার কলা ঘরে প্রবেশ করেছিস কেন? তুই জানিস না, আমার ঘরে কেউ প্রবেশ করলে আর প্রাণ নিয়ে ফিরে যেতে পারে না? তুমি এসব কি বলছো? দয়া করে আমাকে প্রাণে মেরো না। আমার যে ছোট ছোট দুইটা মেয়ে আছে, তারা যে এতিম হয়ে যাবে। আমাকে মেরো না, তুমি মেরো না। কি, তোর দুটো মেয়ে আছে? কিন্তু তাদের রেখে এখানে তুই কি করছিস? এরপর শেফা ডাইনিকে সব কথা খুলে বলে। আর সব শুনে ডাইনি বলতে থাকে, আহারে, তোর তো দেখছি আমার মতোই পোড়া কপাল। আমার স্বামী মারা যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে অলক্ষ্মী বলে এই কলাগড়ে পুড়িয়ে মেরেছে। আমার একটা মেয়েও ছিল, আমার সাথে আমার মেয়েটাও পড়ে মারা গেছে। তাই আমার কলাগড়ে কাউকে প্রবেশ করতে দেই না। কিন্তু তোর কষ্ট দেখে আমার অনেক কষ্ট হচ্ছে। তাই আজ থেকে তুই এই কলাগড়েই থাকবি, তোর মেয়েদেরকে নিয়ে। আজ থেকে এই কলা বাড়িটা তোর। তোমাকে অনেক ধন্যবাদ পেতনি, আমাকে সাহায্য করার জন্য। তোমার এই ঋণ আমি কখনোই বলবো না। তারপর শেফা তার দুই মেয়েকে কলাঘরে নিয়ে আসে, আর পেতনি সেখান থেকে চলে যায়। তারপর থেকে শেফা তার দুই মেয়ে ঝিলিমিলিকে নিয়ে কলাঘরে সুখে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।